সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সমাস। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। এর পূর্বে আমাদের প্রথম পর্ব ইউটিউবে আপলোড আছে। আপনারা যারা ক্লাসটি প্রথম পর্ব দেখেছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর ক্লাসটি প্রথম পর্বটি যারা দেখেন নাই, এই দ্বিতীয় পর্বটি দেখার আগে প্রথম পর্বটি একটু অনুগ্রহপূর্বক দেখে আসবেন। তাতে করে আপনাদের দ্বিতীয় পর্বটি বুঝতে খুব সুবিধা হবে। আমরা এই সমাসটি প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস। আজকে মোটামুটি আমরা বাকি সবগুলো চ্যাপ্টারে শেষ করার চেষ্টা করব। প্রথমে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাস কি বা তৎপুরুষ সমাসের সংজ্ঞা কি? আপনাদের পরীক্ষাতে এটা নাও আসতে পারে। আপনাদের পরীক্ষাতে যেটা থাকবে সমস্ত পদ, এই সমস্ত পদটি দেখে আপনাদের আইডেন্টিফাই করতে হবে এটি কোন সমাস। তবুও আইডেন্টিফাইয়ের আগে আমাদের অবশ্যই জেনে নিতে হবে তৎপুরুষ সমাস কি। যে সমাসে পূর্বপদে বিভক্তি থাকে, এই বিভক্তির লোপ পেয়ে যে সমাস নিষ্পন্ন হয় সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। এখন আমরা দেখে নিই বিভক্তিগুলো কি কি। দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। আপনারা জানেন, মানে প্রথমবার দিলাম না শূন্য, এটা আমাদের বিশেষ করে সমাসের ক্ষেত্রে খুব একটা কাজে লাগে না। দ্বিতীয় বিভক্তি কে রে। তৃতীয়া হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক। দ্বারা দিয়ে কর্তৃক, আমরা একটু কমা দিলাম কে রে, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী আবারও কে রে। পঞ্চমী হতে, থেকে, চেয়ে। ষষ্ঠী র এর। সপ্তমী তে এ অ। তো আমরা যখন তৎপুরুষ ডিটেইল যখন আলোচনা করব তখন এগুলো কিন্তু আপনাদের মাথায় একটু সেভ থাকতে হবে, তাহলে কিন্তু একটু দ্রুত আপনি কি করতে পারবেন, আপনি চিহ্নিত করতে পারবেন যে কোনটি কোন সমাস। দ্বিতীয়া আমরা একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করব, একটু টেকনিক্যালি একটু কৌশলগত পথ আমরা অবলম্বন করব। কৌশলগত পথ অবলম্বন করলে আপনি কিন্তু খুব দ্রুত মনে রাখতে পারবেন। আপনার বোঝার জন্য এটা কিন্তু খুব সুবিধা হবে। আমরা ওই যে একটু গল্প ছিল, আমরা একটু পড়ার চেষ্টা করব। একটা লাইন আপনারা মনে রাখার চেষ্টা করবেন। জীবনানন্দ, বাংলাদেশের একজন ফেমাস কবির নাম হচ্ছে জীবনানন্দ। তো এই জীবনানন্দকে দিয়ে আজকে আমাদের ক্লু, জীবনানন্দ চিরযুবা বধূকে মালা বদল করেই চিরসখী। মনে রাখেন জীবনানন্দ। জীবনানন্দ কি বলছি, চিরযুবা বধূকে মালা বদল করেই চিরসখী। চিরযুবা, চিরযুবা বধূ, মালা বদল চিরসুখী। আবার একটু খেয়াল করুন, আমরা বলেছিলাম জীবনানন্দ চিরযুবা বধূকে, বধূ মানে বধূবরণ, চিরযুবা বধূকে মালা বদল করে সে কি চিরসুখী। তো এর মধ্যে আমাদের কয়েকটি কি রয়েছে, আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস রয়েছে, সমস্ত পদ রয়েছে। জীবনানন্দ, জীবন ব্যাপিয়া আনন্দ। খেয়াল করে দেখুন, জীবন ব্যাপিয়া আনন্দ সমান হলো জীবনানন্দ। ব্যক্তি অর্থে কি হয়, দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। আমি আবার বলছি, ব্যক্তি অর্থে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। চিরযুবা, চিরকাল ব্যাপিয়া যুবা, ঠিক এরকম আর কি। চিরকাল ব্যাপিয়া যুবা সমান হলো চিরযুবা।
বধূবরণ, বধূকে বরণ, আবার বলছি আমি বধূকে বরণ, বধূকে বরণ, বধূকে বরণ। তো দেখুন নিচে আছে মালা বদল, মালাকে বদল, ঠিক এইভাবে যেরকম লিখছি আমরা বধূকে বরণ, মালাকে বদল, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, আমরা যেরকম প্রথমটা লিখেছিলাম জীবন ব্যাপিয়া সুখী, এরকম এটাও চিরকাল ব্যাপিয়া সুখী। মনে রাখবেন ব্যক্তি অর্থে, ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। এবং খেয়াল করে দেখুন এই যে কে বিভক্তিটা এখানে লোপ পেয়েছে, এরকম মালাকে বদল এখানে কে বিভক্তিটা এখানে লোপ পেয়েছে। তাহলে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস নিষ্পন্ন হয় সেটাই সাধারণত দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন দেখবো আমরা তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় দিয়ে আমরা বুঝে নিলাম, বাকিটা আপনারা বুঝে নেবেন। তৃতীয় তৎপুরুষ সমাস আবার আগের মতো একটা ক্লু আপনারা মাথায় রাখবেন, এই ক্লুটা মাথায় রাখলে অনেকগুলো সমস্ত পদ আপনার আয়ত্তে চলে আসবে। রবাহুত নামের একজন ভদ্রলোক সে কি করলো, আনন্দপূর্ণ সময়ে মন গড়া মধুমাখা কথা বলে শ্রীযুক্তকে লাঠি পেটা করলেন। আমি কথা বলবো এবং লেখার চেষ্টা করব। রবাহুত, রবাহুত, রবাহুত কি করেছে, আনন্দপূর্ণ সময়ে, আনন্দপূর্ণ সময়ে মন গড়া মধুমাখা, মধুমাখা কথা বলে শ্রীযুক্তকে, শ্রীযুক্ত নামক এক ভদ্রলোকে কি করলেন, হ্যাঁ শ্রীযুক্তকে লোহা পেটা করলেন, লোহা পেটা করলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগে আমি যখন বিভক্তি যখন দেখেছিলাম তখন আমরা বলছিলাম দ্বারা দিয়ে কর্তৃক। আবারও মনে রাখার জন্য আমি নোট করে দিচ্ছি, দ্বারা দিয়ে কর্তৃক। এই তিনটির যে কোনোটি দিয়ে আমাদের কি হয়, এই তৃতীয় তৎপুরুষ সমাসটি নিষ্পন্ন হয়। রবাহুত, রব দ্বারা আহুত, আনন্দপূর্ণ, আনন্দ দ্বারা পূর্ণ, মন গড়া, মন দ্বারা গড়া, মধু দ্বারা মাখা, শ্রী দ্বারা যুক্ত, লোহা দ্বারা পেটা। আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, সবগুলোই একইভাবে হচ্ছে। মন গড়া, ধরুন মন দ্বারা গড়া সমান কি মন গড়া। এই যে মাঝখানে কি আছে, দ্বারা দিয়ে কর্তৃক, অর্থাৎ মধ্যখানে কি আছে, আমাদের দ্বারা আছে। তাহলে মানে বেশ বাক্যে, বিগ্রহ বাক্যে বা সমাস বাক্যে কি থাকবে, দ্বারা দিয়ে কর্তৃক অর্থাৎ তৃতীয় বিভক্তি থাকবে এবং সমস্ত পদে এই বিভক্তিটি লোপ পাবে। তাহলে যে সমাসে তৃতীয় বিভক্তি লোপ পেয়ে সমাস নিষ্পন্ন হয় সেটি সাধারণত তৃতীয় তৎপুরুষ সমাস। এইভাবে আপনি আরো উদাহরণ আপনি টানতে পারেন, যেমন হস্তচালিত, হস্ত দ্বারা চালিত। আপনি আরো উদাহরণ টানতে পারেন, যেমন স্বর্ণ খচিত, স্বর্ণ দ্বারা খচিত। খুবই সিম্পল। ওকে, আমরা এখন দেখব চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থ বিভক্তির লোপ পেয়ে যে সমাস নিষ্পন্ন হয় সেটাই হলো চতুর্থী তৎপুরুষ সমাস। আপনারা আগের মতো এখনো যদি আরেকটা ক্লু মনে রাখেন, অনেকগুলো সমস্ত পদ আপনার আয়ত্তে চলে আসবে। তীর্থযাত্রা শেষে, আমরা যেরকম হজে যাত্রা করি, হিন্দু ধর্মাবলম্বীরা তারা কি করেন, তীর্থে যাত্রা করে। এরকম তীর্থযাত্রা শেষে বিয়ে পাগলা একজন গুরু আছে, মানে বিয়ের জন্য মানে সবসময় কি থাকে, পাগল থাকে, এরকম একজন গুরু কি করলেন, বৈঠকখানায় বসে কিশোর পত্রিকায় শিশু সাহিত্য পড়ছেন। আবার একটু মনে রাখুন, আমি আবার বলছি, তীর্থযাত্রা শেষে বিয়ে পাগলা গুরু বৈঠকখানায় বসে কিশোর পত্রিকায় কি পড়ছেন, শিশু সাহিত্য পড়ছেন। দেখুন, তীর্থযাত্রা শেষে বিয়ে পাগলা গুরু, বিয়ে পাগলা কি
গুরু, গুরু মানে গুরুদত্ত বৈঠকখানায় মানে বৈঠকখানায় বসে কিশোর পত্রিকায় কি পড়ছেন? শিশু সাহিত্য পড়ছেন। এখন খেয়াল করে দেখুন, আপনাদের নিশ্চয়ই আগে মনে আছে কে রে। এই কে রে হচ্ছে সম্প্রদান একেবারে সত্য ত্যাগ করে যেটা দেওয়া হয় সেটি এই ক্ষেত্রে দ্বিতীয়তে কে রে আছে, আমাদের চতুর্থীতেও কে রে আছে, কিন্তু এই চতুর্থীর কে হচ্ছে একেবারে সত্য ত্যাগ করে যেটা দেওয়া হয়। যেমন আমরা ফকিরকে কোনো কিছু যদি দেই, আমরা কিন্তু বা ভিক্ষুকে কোনো কিছু যখন দেই একবার সত্য ত্যাগ করে দিই, মানে সত্য ত্যাগ করে কোনো কিছু দেওয়াটাই হচ্ছে আমাদের চতুর্থ তৎপুরুষের কে রে বা কে রে বিভক্তি। তীর্থযাত্রা, তীর্থের জন্য যাত্রা, তীর্থের জন্য যাত্রা, তীর্থ যাত্রা, তীর্থের উদ্দেশ্যে যাত্রা। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। গুরুদত্ত, গুরুকে দত্ত। বৈঠকখানা, বৈঠকের জন্য নির্মিত, বৈঠকের জন্য খানা কিংবা বৈঠকের জন্য নির্মিত খানা, বৈঠকখানা। কিশোর পত্রিকা, এরকম আপনি করতে পারেন। কিশোরদের জন্য পত্রিকা, কিশোর পত্রিকা, শিশু সাহিত্য, শিশুদের জন্য রচিত সাহিত্য, এভাবে আপনি করতে পারেন। এই যে আমরা দিলাম জন্য, আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমাদের তো কে রে ছিল, আর এখানে আমরা লিখলাম জন্য, তাহলে জন্য দিয়ে কিভাবে হলো? আমি আপনাদের বলছি নিমিত্ত অর্থে, নিমিত্ত হচ্ছে সংস্কৃত শব্দ নিমিত্ত, আমরা এর যদি বাংলা সমার্থক শব্দ করি তাহলে হবে জন্য। জন্য অর্থেও কি হয়? চতুর্থী তৎপুরুষ সমাস হয়। তো তীর্থযাত্রা, তীর্থের জন্য যাত্রা বা তীর্থের নিমিত্তে যাত্রা, ওই আপনি যে কোনো একটা শব্দ এখানে মাঝখানে দিলেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে তীর্থের নিমিত্তে যাত্রা বা তীর্থের জন্য যাত্রা, তীর্থযাত্রা। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, হ্যাঁ আপনি ওইটা দিলেও চলবে। এখানে খেয়াল করে দেখুন গুরুদত্ত, গুরুকে দত্ত, দেখুন আমাদের সেখানে কে বিভক্তিটা এখানে আমাদের আছে কিনা। গুরুকে দত্ত, গুরুদত্ত। বৈঠকখানা, বৈঠকের জন্য খানা, ওই যে নিমিত্ত অর্থে। কিশোর পত্রিকা, কিশোরদের জন্য রচিত পত্রিকা, এভাবে জন্য নিমিত্ত অর্থে এটা হয়েছে। এভাবে আমরা দেখলাম যে চতুর্থ বিভক্তি লোপ পেয়ে যে সমাস নিষ্পন্ন হয় সেই সমাসটি হলো সাধারণত চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস নিষ্পন্ন হয় সে সমাসকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে নিশ্চয়ই আপনাদের এখন মনে আছে পঞ্চমী বিভক্তি কি। আমরা একেবারে প্রথমেই দিয়েছিলাম বিভক্তির একটা চার্ট, হতে, থেকে, চেয়ে। এই তিনটি বিভক্তি যেটা ব্যাস বাক্যে ব্যবহৃত হয়, বিগ্রহ বাক্যে ব্যবহৃত হয়, সমাস বাক্যে ব্যবহৃত হয়ে সমস্ত পদে সেটি লোপ পায়। লোপ পেলে তখন সেটি কি হবে? পঞ্চমী বিভক্তি হবে। আরেকটা ক্লু মাথায় রাখেন, তাহলে অনেকগুলো সমস্ত পদ আপনার আয়ত্তে চলে আসবে, আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। চ্যুত, জাত, আগত, ভীত, মুক্ত, দেখুন সবগুলোর মধ্যে কিন্তু তো আছে। চ্যুত, জাত, আগত, ভীত, মুক্ত, এবং এর সাথে আরো দুটি মিলে নিন, পলানো, ভ্রষ্ট। শব্দের শেষে যদি থাকে, আমি আবার বলছি, এই শব্দগুলো যদি কোনো শব্দের শব্দাংশগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে আপনি ধরে নেবেন এগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। দেখুন আমি একটু লিখে দিয়েছি, চ্যুত, জাত, আগত, ভীত, মুক্ত, পলানো, ভ্রষ্ট। কোন শব্দের শেষে যদি থাকে, যেমন আমরা উদাহরণ দিলাম পদচ্যুত। আপনার বোঝার উপায় হচ্ছে চ্যুত আছে শব্দের শেষে, চয় ঝলা রস্যকার তো চ্যুত। তাহলে এরকম আমরা যদি আরো উদাহরণ দেই, যেমন স্বর্গচ্যুত, গদিচ্যুত, দলচ্যুত, বিন্দুচ্যুত। হ্যাঁ, ধরুন আমরা আরো দিলাম গদিচ্যুত, গদিচ্যুত। এরকম আরেকটা আমরা উদাহরণ দিলাম যেমন দলচ্যুত,
এখন আপনি বেশ বাক্য কিভাবে করবেন? দল হতে চ্যুত, আমরা বলছিলাম হতে থেকে চে, হতে থেকে চে। আমরা এটা বেশ বাক্য করলাম পদ হতে চ্যুত, পদচ্যুত, গদি থেকে চ্যুত, গদিচ্যুত, দল থেকে চ্যুত, গদিচ্যুত। এই যে হতে থেকে চে, যে আমরা যেটা নির্ণয় করলাম, আমি উদাহরণটা লিখেই ফেলি, দল থেকে চ্যুত সমান হচ্ছে দলচ্যুত। আপনাদের বোঝার ক্লু হিসেবে আমি দিয়েছি যে শব্দ শেষে চ্যুত আছে, শব্দ শেষে যদি জাত থাকে, শব্দের শেষে যদি আগত থাকে, শব্দের শেষে যদি ভীত থাকে, মুক্ত থাকে, পলানো থাকে, ভ্রষ্ট থাকে, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন এটি হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন জাত, কৃষি জাত, তাহলে নিশ্চয়ই আপনাদের বুঝতে সুবিধা হইলো কৃষির শেষে কি আছে? জাত আছে। এরকম আরেকটা শব্দ দিলাম দুগ্ধজাত, দুগ্ধজাত। এরকম আমি আরেকটি শব্দ দিলাম যেমন তৈলজাত। আপনি আর কিছু জানেন বা না জানেন, শুধু যদি এইটা আপনার মনে থাকে, শব্দের শেষে যদি জাত থাকে, তাহলে আপনি ধরে নেবেন এটি হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। কৃষিজাত, কৃষি হতে জাত, দুগ্ধজাত, দুগ্ধ হতে জাত, তৈল হতে জাত, সমান কি তৈলজাত। আগত, এরকম আপনি দেখতে পারেন বিদেশাগত, বিদেশাগত, বিদেশ থেকে আগত, সমান কি বিদেশাগত। এরকম আপনি লিখতে পারেন সর্প ভয়, ভীত মানে হচ্ছে ভয়, সর্প ভয়, সর্প হতে ভয়, সর্প ভয়। এরকম আপনি লিখতে পারেন মুক্ত, মেঘ মুক্ত, মেঘ মুক্ত। তারপরে আপনি আরো উদাহরণ দিতে পারেন ঋণ মুক্ত, কারামুক্ত, সাপ মুক্ত, ঋণ মুক্ত, কারামুক্ত, সাপ মুক্ত। সাপ মানে কিন্তু অভিশাপ, এই সাপ কিন্তু আবার ওই ফুসফুস করে যে সেটা না, সাপ মুক্ত। আবার আরেকটা খুবই প্রচলিত পরীক্ষাতে প্রায় আসে রোগ মুক্ত। তাহলে আমরা বলছিলাম এই শব্দ শেষে যদি মুক্ত থাকে, মুক্ত থাকে, তাহলে আপনি ধরে নেবেন এগুলো কি পঞ্চমী তৎপুরুষ সমাস। মেঘ হতে মুক্ত, ঋণ থেকে মুক্ত, কারা হতে মুক্ত, সাপ থেকে বা সাপ হতে মুক্ত, রূপ থেকে মুক্ত। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল পঞ্চমী তৎপুরুষ সমাস হয়ে গেল। পলানো, স্কুল থেকে পলানো, স্কুল পলানো, পলানোটা আপনি নিতে পারেন স্কুল পলানো, স্কুল পলানো, স্কুল পলানো। স্কুল থেকে পলানো সময় কি হয়ে গেল স্কুল পলানো। সবশেষে আমরা দেখব ভ্রষ্ট, ভ্রষ্ট শব্দের শেষে যদি ভ্রষ্ট থাকে তাহলে আপনি বুঝবেন যে এটি হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ সমান। যেমন দল ভ্রষ্ট, এরকম আমরা দিতে পারি সত্য ভ্রষ্ট, নীতি ভ্রষ্ট, দল ভ্রষ্ট, নীতি ভ্রষ্ট, সত্য ভ্রষ্ট। এরকম আপনি আরো শব্দ আনতে পারেন যেমন পথভ্রষ্ট, স্বর্গভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট। এরকম সমগোত্রীয় যত শব্দ আপনি পান, শেষে ভ্রষ্ট থাকলে আপনি ধরে নেবেন এটি হলো কি পঞ্চমী তৎপুরুষ সমাস। এবং একটি বেশ বাক্য করার চেষ্টা করবেন, দেখবেন বেশ বাক্যে হতে থেকেছে তিনটির কোনো একটি ইনক্লুড বা অন্তর্ভুক্ত করা যায় কিনা। যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে এটা 100% শিওর যে এটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে আবার একটু নোট নিব আমরা। চ্যুত, জাত, আগত, ভীত, মুক্ত, সবগুলো শেষে তো আছে, তো আছে, তো আছে, আমাদের মনে রাখার ক্লু। চ্যুত, জাত, আগত, ভীত, মুক্ত। পলানো, ভ্রষ্ট,
1 2 3 4 5 6 7 মোটামুটি 7টি জানা হয়ে গেলে, এই 7টি শব্দ আপনার মাথায় সেট থাকলে মোটামুটি পঞ্চমী তৎপুরুষ সমাস আপনার আয়ত্তে চলে আসবে। তো এখন আমরা দেখব ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে যে সমাস নিষ্পন্ন হয় তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। আপনাদের মনে আছে নিশ্চয়ই র এর, এই দুটি হলো ষষ্ঠী বিভক্তি। বেশ বাক্যে এটি থাকে, সমস্ত পদে এটি লোপ হয়। আমরা আরেকটি ক্লু মনে রাখবো, এই ক্লুটি মনে রাখলে বেশ কয়েকটি সমস্ত পদ আপনার আয়ত্তে চলে আসবে। ক্লুটি খুবই সুন্দর। দেশ সেরা রাজপুত্রের শ্বশুরবাড়ি কোথায়? রাজধানীতে। দেশ সেরা রাজপুত্রের শ্বশুরবাড়ি রাজধানীতে। খেয়াল করুন, দেশ সেরা। রাজপুত্র শ্বশুরবাড়ি রাজধানী। দেশ সেরা সমান হলো দেশের সেরা। খেয়াল করুন, দেশের সেরা। আমাদের বোঝার জায়গা হলো, দেখুন শব্দ শেষে র বিভক্তি। আমরা বলছিলাম র এর থাকলে এই বিভক্তিটি লোপ পেলে সমস্ত পদে এটি হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেশের সেরা। রাজার পুত্র, এইভাবে রাজার পুত্র সমান কি দেখুন র বিভক্তি লোপ পেয়েছে, শ্বশুর বাড়ি শ্বশুরের বাড়ি, রাজার ধানী সমান রাজধানী। হ্যাঁ, দেখুন র বিভক্তিটা কি পেয়েছে? সমস্ত পদে লোপ পেয়েছে। এইভাবে আপনি আরো কিছু উদাহরণ আপনি টানতে পারেন, যেমন রাজ রোষ, রাজার রোষ, বনস্পতি বনের প্রতি, কর্মফল কর্মের ফল। এভাবে আপনি আরো নিতে পারেন চা বাগান চায়ের বাগান, ভোটাধিকার ভোটের অধিকার। আপনি আরো নিতে পারেন রাজপ্রাসাদ, রাজার প্রাসাদ। পরীক্ষাতে প্রায় আরেকটা আছে রাষ্ট্রপতি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রপতি। এখন আমি দুটো দিব, আরেকটা আপনারা প্রায় পরীক্ষাতে আসে, সেটা হলো বিশ্ব নবী, বিশ্বের নবী। দেখুন র বিভক্তি, বিশ্বের র আছে, বিশ্বের নবী সমান হলো বিশ্ব নবী। আমি দুটো এখন স্টার চিহ্ন দিয়ে দিব। এগুলি কিন্তু প্রথাগত নিয়মে হচ্ছে না, একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। এগুলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন রাজহংস, রাজহংস। আপনি যদি দেন রাজের হংস তাহলে কিন্তু হবে না, হংসের রাজা। হংস মানে হচ্ছে হাঁস, হংসের রাজা। ঠিক র বিভক্তি আছে, হংসের রাজা। ঠিক এইভাবে কিন্তু আপনি আরেকটা করতে পারেন, যেমন রাজপথ, পরীক্ষাতে প্রায় আসে রাজপথ, সরি রাজপথ। আপনি লিখবেন পথের রাজা, পথের রাজা। আরেকটি, এই দুটি গুরুত্বপূর্ণ। আরেকটি পরীক্ষাতে ঘুরে ফিরে প্রায় আসে শাক দুগ্ধ। শব্দটি কিন্তু শাক দুগ্ধ, কিন্তু বেশ বাক্য করতে গেলে আপনার হবে সাগির দুগ্ধ। সাগির দুগ্ধ সমান কি শাক দুগ্ধ। তো যাই হোক, ওই যে বাংলায় বলা হয় মানে কাজ করে কামালের নাম হয় জামালের, দুগ্ধ হলে কি সাগের দুগ্ধ হয়ে গেল কার নাম? সাগের, শাক দুগ্ধ। তো এই তিনটা বেশিরভাগ সময় কি হয় পরীক্ষাতে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে মানে থাকে সাধারণত। তো খুবই সোজা, আপনারা মাথায় রাখবেন যে যদি বেশ বাক্যের র কিংবা এর যে কোনো একটি বিভক্তি থাকে এবং সেটি সমস্ত পদে লোপ পায়, তাহলে এটি কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। এখন আমরা দেখব সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস নিষ্পন্ন হয় সেটি হলো সাধারণত সপ্তমী তৎপুরুষ সমাস। আপনারা আগের মতো আরেকটি ক্লু মাথায় একটু সেভ করে নেন। বিশ্ববিখ্যাত ধর্মবীরু দানবীর কি? রাতকানা। আমরা দেখব বিশ্ববিখ্যাত সপ্তমী তৎপুরুষ, বিশ্ববিখ্যাত
বিখ্যাত ধর্মভীরু, ধর্মভীরু দানবীর রাতকানা। আমরা বলছিলাম বিশ্ববিখ্যাত ধর্মভীরু দানবীর কি? রাতকানা। এই লাইনটি মনে রাখলে আপনার 4টি সপ্তমী তৎপুরুষ সমাসের সমস্ত পদ আপনার আয়ত্তে চলে আসবে। বিশ্ববিখ্যাত, আমরা একটু বেশ ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখুন, বিশ্বে বিখ্যাত, বিশ্বে দেখুন এখানে এই বিভক্তি আছে। ধর্মভীরু, ধর্মে ভীরু এখানে আছে। দানবীর, দানে বীর এই বিভক্তি আছে। রাতকানা, রাতে কানা এখানে কি আছে? এই বিভক্তি আছে। আমরা বলছিলাম সপ্তমী বিভক্তি তে এ অ যে কোনো একটি দেশ বাক্যে বা সমস্ত পদে কি হতে পারে? দেশ বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্যে থাকতে পারে। আর সমস্ত পদে সেটি কি হবে? লোপ হবে। এইভাবে আপনি আরো অনেকগুলো কি করতে পারেন, উদাহরণ আপনি টানতে পারেন। যেমন অকাল মৃত্যু, অকালে মৃত্যু, অকাল পক্ষ, অকালে পক্ষ দেখুন এই বিভক্তি আছে। গুণমুগ্ধ, গুণী মুগ্ধ এই বিভক্তি আছে। বাকপটু, বাকে পটু এভাবে আপনার কি আছে? এই বিভক্তি আছে। বনভোজন, বনে ভোজন সমান কি? বনভোজন। মন মরা, মনে মরা, মন মরা এভাবে আপনি আরো টানতে পারেন। সংখ্যালঘু, সংখ্যায় লঘু দেখুন অ তে এ অ বিভক্তি আছে। তারপরে রণে নিপুণ আপনি টানতে পারেন। রণে নিপুণ। শক্তিহীন, শক্তিতেহীন, দিবায় নিদ্রা, মাথায় ব্যথা, ধর্মে বিশ্বাস, ধর্মবিশ্বাস, গৃহে বন্দী, গৃহবন্দী এভাবে আপনি অনেকগুলো উদাহরণ আপনি কি করতে পারেন? টানতে পারেন। এখন আপনাদের জন্য আরেকটু সুবর্ণ মানে ক্লু নিয়ে আমি দিব। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ মনে রাখার খুব সহজ একটা টেকনিক আমি আপনাদের দিচ্ছি এখন। উপপদ তৎপুরুষ সমাস। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলে সাধারণত উপপদ তৎপুরুষ সমাস। এই সংজ্ঞাটা আপনার মাথায় নাও থাকতে পারে, যে উদাহরণগুলো আছে এগুলো আপনার মাথায় নাও থাকতে পারে, কিন্তু একটা জিনিস কিন্তু আপনি খুব ছোটবেলা থেকে পড়ে এসেছেন, সেগুলো হলো বাক্য সংকোচন। আমরা যেটাকে বলতাম এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন গুলোই সমাস শেষে তার নামকরণ হয়েছে উপপদ। বিষয়টা ক্লিয়ার হলো কিনা? বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ আমাদের এই সমাস শেষে তার নামকরণটা চেঞ্জ হয়েছে, তার নাম হয়ে গেল কি? উপপদ। দেখুন আপনি কিন্তু এই বাক্য সংকোচনে কিন্তু পড়েছেন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কজ আমরা এক কথায় পড়েছি। এরকম আপনি দেখুন সত্যবাদী, সত্য বলে যে তাকে আমরা কি বলি? সত্যবাদী। এরকম জলদ, জল দেয় যে কি? জলদ। এরকম আমরা বলতে পারি জাদুকর, জাদু করে যে, জাদু করে এরকম বলতে পারি গৃহস্থ। এরকম আরো অনেক 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 কি করতে পারি আমরা উদাহরণ টানতে পারি। জাস্ট আপনি মাথায় মনে রাখবেন বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশগুলোই আমাদের সমাস শেষে তার নামটা চেঞ্জ করেছে, তার নাম রেখেছি উপপদ। তাহলে আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে। এখন আমরা দেখব অলুক তৎপুরুষ সমাস। অলুক এই সমাসটি সবগুলো সমাসের ক্ষেত্রে থাকতে পারে, সবগুলো সমাসের ক্ষেত্রে থাকতে পারে। এটা আসলে খুব জটিল কোনো বিষয় না। যেমন অলুকের ক্ষেত্রে অলুক তৎপুরুষ সমাস। আপনি মাথায় রাখবেন যে অলুক কখনোই নিয়ম মানে না, এবং অলুকের মধ্যে কি হয় না? বিভক্তি লুক পায় না। বিভক্তি লুক না পেয়ে কি হয়? বিভক্তি সহ সমস্ত পদ গঠিত হয়। যেমন ঘিয়ে বাজা, ঘিয়ে ভাজা সমান সমান কি? ঘিয়ে ভাজা। আমরা যেরকম বেশ বাক্য করলাম কলে ছাটা, কলে ছাটা, চায়ের কাপ দেখেন র আছে, চায়ের কাপ এরকম আমরা উদাহরণ দিতে পারি। চোখের জল দেখুন র আছে কিন্তু চোখের, চোখের জল র সহই কিন্তু সমস্ত বোধ হয়েছে চোখের জল, এরকম আমরা দিতে পারি। কলেজে পড়া উদাহরণ টানতে পারি আমরা। এ বিভক্তি আছে কিন্তু এ সহ কি হয়ে গেল? সমস্ত বোধে সে ইনক্লুড হয়ে গেল। এরকম আমরা আরো উদাহরণ দিতে পারি, যেমন পথে নামা, পথে নেমেছে, এমন এরকম আরো উদাহরণ দিতে পারি।
তো এই নিয়ম অনুসরণ করলে আপনি দেখবেন যে বিভক্তি লোপ না পেয়ে সমাস নিষ্পন্ন হয়েছে কিনা। যদি বিভক্তি সহ সমাসটি নিষ্পন্ন হয় তাহলে এটি ধরে নেব এটি হচ্ছে অলোপ, সে যে কোনো সমাসের হোক অলোপ। পরীক্ষাতে কিন্তু অলোপ মানে একবারই আপনারা দিবে, 4টা 5টা সমাসের অলোক এরকম দিবে না, অলোকের সাথে অন্যান্য সমাসের নাম দিতে পারে, কিন্তু অলোকটা স্বতন্ত্রভাবে দিবে। ওকে, তাহলে আমরা জানলাম যে বিভক্তি লোপ না পেয়ে যে সমাস নিষ্পন্ন হয় সেটাই হলো কি, সেটাই হলো আমাদের অলোপ তৎপুরুষ সমাস। এখন আমরা দেখব নয়অর্থক তৎপুরুষ সমাস। নয়অর্থক শব্দটির মধ্যে কিন্তু সংজ্ঞাটা লুকায়িত আছে। নেতিবাচক অর্থ প্রাধান্য হয়ে যে তৎপুরুষ সমাস গঠিত হয় সেটাই হলো সাধারণত নয়অর্থক তৎপুরুষ সমাস। যেমন আচার, আচার সমান হলো ন আচার। আবার বলছি আচার সমান সমান হলো ন আচার। এরকম আপনি লিখতে পারেন অকাতর, ন কাতর। এভাবে আপনি লিখতে পারেন আকাল, ন কাল সমান কি আকাল। আবার আপনি লিখতে পারেন অনাবৃষ্টি, লিখতে পারেন অনাবৃষ্টি। নয় বৃষ্টি সমান কি অনাবৃষ্টি। এরকম আপনি আরো অনেক উদাহরণ আপনি টানতে পারেন। যেমন অনাসৃষ্টি, নয় সৃষ্টি, অনাসৃষ্টি। এরকম আরো একটা উদাহরণ আপনি টানতে পারেন। যেমন অচেনা, নয় চেনা সমান কি অচেনা। না নেই নয় এগুলো সাধারণত আ থাকে, অ দিয়ে বাক্যের শুরুতে কি হয় এই শব্দগুলো শুরু হয়। তাহলে আমরা বুঝে নিলাম যে নয়অর্থক তৎপুরুষ সমাসে সাধারণত কি হয় অ বা আ দিয়ে শুরু হয় এবং এগুলো সাধারণত ব্যাস বাক্য গঠনে না নেই নয় এই শব্দগুলো ব্যবহৃত হয়। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস কি? বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে সাধারণত বলা হয় কর্মধারয় সমাস। প্রায় সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটা না একটু প্রশ্ন প্রায় দিয়ে থাকে। তো আমরা দেখব যে এই কর্মধারয় সমাস কত প্রকার ও কি কি। কোন ব্যাকরণ বই লিখেছেন কর্মধারয় সমাস হলো 5 প্রকার। আবার কোন ব্যাকরণ বইতে লিখেছেন কর্মধারয় সমাস প্রধানত 3 প্রকার। আপনি যেভাবেই দেন না কেন যোগ করলে 5 প্রকারই হয়। প্রধানত যদি বলে 3 প্রকার, যেমন সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমামূলক কর্মধারয়। ওই যে উপমামূলক কর্মধারয় বললো এর আবার বাচ্চা কয়টা? 3টা, উপমান, উপমিত, রূপক। তাহলে আপনি যেভাবে বলেন না কেন আপনার কোথায় হলো 5টি হলো। তাহলে আপনার এই 5টি আমরা আজকে আলোচনা করব একটু টেকনিকের মধ্য দিয়ে, যাতে পরীক্ষাতে আসা মাত্র আপনি আইডেন্টিফাই করতে পারেন এটি হচ্ছে এই সমাস। ওকে, আমরা দেখব সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস 4টি ভাবে কি হয়, বিশেষ্য যোগ বিশেষ্য এইভাবে গঠিত হয়। আবার হয় বিশেষ্য যোগ বিশেষণ, আবার হয় বিশেষণ যোগ বিশেষ্য, এভাবে গঠিত হতে পারে। আবার হতে পারে বিশেষণ যোগ বিশেষণ, এভাবেও গঠিত হতে পারে। তো বিশেষ্য যোগ বিশেষ্য আমরা একটু উদাহরণ দিলে আপনি তাড়াতাড়ি বুঝবেন। গুরুদেব, যিনি গুরু তিনি দেব। আমি দিচ্ছি গুরুদেব। আমাদের এখন কিভাবে চিনব পরীক্ষার খাতাতে? দেখুন গুরু আছে, দেব আছে, যিনি, এটা আমরা ব্যাস বাক্যে করলে হয় যিনি গুরু তিনি দেব, যিনি গুরু তিনি দেব, গুরুদেব। দেখুন এই দুটোই হচ্ছে বিশেষ্য, গুরু বিশেষ্য, দেব হলো বিশেষ্য।
দুটি বিশেষ্য থাকলে আমরা ধরে নেব এটি হচ্ছে কি কর্মধারয় সমাস। এভাবে আপনি আরো উদাহরণ টানতে পারেন, যেমন গিন্নিমা, যিনি গিন্নি তিনি মা। আরো কমন উদাহরণ পরীক্ষাতে আসে, জজ সাহেব, প্রায় পরীক্ষাতে আসে জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। এরকম আরো পরীক্ষাতে আসে, যেমন ঠাকুর মশাই, যিনি ঠাকুর তিনি মশাই। খা সাহেব, যিনি খা তিনি সাহেব, খা সাহেব। এভাবে আমরা মানে বিশেষ্য এবং বিশেষের উদাহরণ দিতে পারি। এখন আমরা দেখব বিশেষ্য এবং বিশেষণের উদাহরণ। গোলাপ লাল, একটা উদাহরণ দিলাম আমরা। গোলাপ লাল, গোলাপ যে লাল, গোলাপ যে লাল সমান কি গোলাপ লাল। আমাদের দেখার বিষয় হচ্ছে বিশেষ্য এবং বিশেষণ আছে কিনা। গোলাপ কোনো কিছুর নাম, একটা ফুলের নাম, লাল একটি রঙের নাম, অর্থাৎ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে। তাহলে দেখুন আপনার আমাদের সূত্রের সাথে মিলছে কিনা। প্রথমটি বিশেষ্য, পরেরটি হচ্ছে কি বিশেষণ। আমরা বেশ ব্যাখ্যা করছি গোলাপ যে লাল সমান হচ্ছে কি গোলাপ লাল। এরকম আপনি আরো উদাহরণ টানতে পারেন, যেমন চাল ভাজা, ভাজা এমন চাল। এরকম আপনি আরেকটা উদাহরণ করতে পারেন, যেমন মাছ ভাজা। আগে কিন্তু মাছ আনবেন না, তাহলে কিন্তু আবার হবে না বেশ ব্যাখ্যাটা। ভাজা এমন মাছ সমান কি মাছ ভাজা। তো এখন আমরা দেখব বিশেষণ প্লাস বিশেষ্যের উদাহরণ। এই যে দেখুন, বিশেষণ প্লাস বিশেষ্যের আমরা একটা উদাহরণ দেখব। মহানবী, মহান যে নবী। দেখুন মহানবী, নবী বানান অবশ্যই রস্বইকার দিবেন। প্রমিত বাংলা একাডেমির নিয়ম অনুসারে এখন কি বিদেশি বানান রস্বইকার হয়। মহানবী, মহানবী। দেখুন প্রথমে হলো বিশেষণ, পরেরটা বিশেষণ। নবী নাম, প্রফেট, অর্থাৎ বিশেষ্য নাউন। প্রথমটা বিশেষণ, পরেরটা হচ্ছে কি বিশেষ্য। মহানবী, মহান যে নবী, মহান যে নবী সমান হলো মহানবী। বেশ বাক্য যেই সেই যিনি তিনি থাকলে আমরা ধরে নেব এটা হলো কর্মধারয় সমাস। এইভাবে আপনি আরো উদাহরণ টানতে পারেন নিজ থেকে, যেমন গুণীজন, হ্যাঁ গুণী যে জন। ছিন্নপত্র, ছিন্ন এমন পত্র, ছিন্নপত্র। তারপর আপনি টানতে পারেন কাঁচকলা, কাঁচা যে কলা, কাঁচকলা। খাস মহল, খাস যে মহল। এইভাবে আপনি অনেক উদাহরণ আপনি কি করতে পারেন টানতে পারেন। এখন আমরা দেখব যে বিশেষণ প্লাস বিশেষণে কি কি উদাহরণ রয়েছে। বিশেষণ প্লাস বিশেষণে আমরা একটা উদাহরণ দিলাম, গণ্যমান্য, গণ্যমান্য। আপনি পরীক্ষাতে আসলে কিভাবে বুঝবেন এটি হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস? খেয়াল করে দেখুন, দুটো পদই বিশেষণ। গণ্যমান্য, যেমন গণ্য তেমন মান্য, যেমন গণ্য তেমন মান্য, গণ্যমান্য। দেখুন এইটাও বিশেষণ, গণ্যটাও বিশেষণ, মান্যটাও বিশেষণ। দুইটা পদ মিলিত হয়েছে, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ। দুইটাই যদি বিশেষণ থাকে তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাস। এভাবে আপনি কিন্তু আরো উদাহরণ আপনি কিন্তু কি করতে পারেন টানতে পারেন। যেমন চালাক চতুর, যে চালাক সেই চতুর, চালাক চতুর। কাঁচা মিঠে, যা কাঁচা তাই মিঠে, কাঁচা মিঠে। চালাক চতুর, দেখুন চালাক চতুর, এটাও বিশেষণ, এটাও বিশেষণ। কাঁচা মিঠে আপনি ওইটা নিয়ে আসতে পারেন, কাঁচা মিঠে। আপনি দেখেন দুইটা পদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, এই দুইটি হচ্ছে কি বিশেষণ। তাহলে বিশেষণ এবং বিশেষণ, পূর্বপদে বিশেষণ, পরপদে যদি বিশেষণ এরকম থাকে তাহলে আমরা কনফার্ম হয়ে যাব এটি হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। মধ্যপদ লোপে যে সমাস নিষ্পন্ন হয় সে সমাসকে বলা হয় সাধারণত মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। যেমন সিংহাসন, সিংহাসন। সিংহ চিহ্নিত আসন,
সমান কি সিংহাসন। দেখুন মধ্যপদ লোপ পেয়ে কিন্তু এই সমাসটি কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। মধ্যপদ লোপ পেয়ে এই সমাসটি নিষ্পন্ন হয়েছে। তাহলে মধ্যপদ লোপ পেয়ে যে সমাস নিষ্পন্ন হয় সেই সমাসকে সাধারণত বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরকম আপনি আরো উদাহরণ টানতে পারেন, যেমন স্মৃতিশোধ, স্মৃতি রক্ষার্থে শোধ, স্মৃতিশোধ, স্মৃতি রক্ষার্থে শোধ। এরকম আপনি দিতে পারেন যেমন আয়কর, আয়ের উপর ধার্য কর, আয়কর। এরকম আপনি আরো লিখতে পারেন যেমন সাম্যবাদ, সাম্য বিষয়ক বাদ। পরীক্ষাতে প্রায় ঘুরে ফিরে আরেকটা উদাহরণ দেয়, যেমন ঘর জামাই, ঘরে পালিত যে জামাই, অথবা আপনি দিতে পারেন ঘরে আশ্রিত যে জামাই, ঘর জামাই। আরেকটা উদাহরণ পরীক্ষাতে প্রায় এসে, যেমন একাদশ। এই একটু ডিফারেন্ট টাইপের গুলোই আপনাদের পরীক্ষাতে দেয়। ষোড়শ, একের অধিক দশ, একের অধিক দশ, একাদশ। ষোড়শ, ষট, অধিক দশ, ষোড়শ। এগুলো প্রায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, আয়করটাও পরীক্ষায় আসে। তো এরকম আপনি আরো উদাহরণ টানতে পারেন, মানি ব্যাগ, মানি রাখার ব্যাগ। এরকম আপনি দিতে পারেন দুধ ভাত, দুধ মিশ্রিত ভাত, দুধ ভাত। শিক্ষা সচিব, শিক্ষা বিষয়ক সচিব আপনি দিতে পারেন। আরো উদাহরণ টানতে পারেন, যেমন নীতি শাস্ত্র, নীতি বিষয়ক যে শাস্ত্র, নীতি শাস্ত্র। আপনি আরো উদাহরণ দিতে পারেন, যেমন হাঁস মার্কা, হাঁস চিহ্নিত মার্কা, হাঁস মার্কা। আপনি দিতে পারেন আরো উদাহরণ, যেমন পলান্ন, পল মিশ্রিত অন্ন দিতে পারেন। আরো উদাহরণ দিতে পারেন ঘিভাত, ঘি মাখা ভাত, ঘিভাত। আপনি উদাহরণ দিতে পারেন সপ্তদশ, সপ্ত অধিক দশ, সপ্তদশ। এভাবে আপনি আরো উদাহরণ টানতে পারেন অগ্নিবীণা, অগ্নিবর্ষিত বীণা, অগ্নিবীণা। তো মোট কথা হচ্ছে মধ্যপদ লোপ পেয়ে যদি কোনো সমাস নিষ্পন্ন হয় সেটাই হলো সাধারণত মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন আমরা 3 নাম্বারটা নিয়ে আলোচনা করব, উপমামূলক কর্মধারয়, মানে যার 3টি কি রয়েছে, পার্ট রয়েছে উপমামূলক কর্মধারয়: উপমান, উপমিত এবং রূপক। উপমান, উপমিত, রূপক। আমি আগে বলছি পরীক্ষাতে আপনার সংজ্ঞা আসবে না, কিন্তু পরীক্ষাতে যেটা আসবে, যেটা অর্থাৎ সমস্ত পদটি আসবে, যেটা দেখা মাত্র আপনি চিনতে পারবেন এটি হচ্ছে উপমান কর্মধারয় না উপমিত কর্মধারয় না রূপক কর্মধারয় সমাস। জাস্ট 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আমরা সময় নিব। একটু দেখুন, আমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে উপমান কর্মধারয়। উপমান পূর্বপদ থাকে উপমান এবং পরপদে কি থাকে, সাধারণ গুণ থাকে। উপমিত পূর্বপদে উপমেয় থাকে এবং পরপদে উপমান থাকে। হ্যাঁ, এবং রূপক কর্মধারয় সমাসে মাঝখানে কি থাকে, রূপ বা অভেদ কল্পনা করে যে সমাসটা হয় সেটি সাধারণত রূপক কর্মধারয় সমাস। আপনি একটু উদাহরণগুলো খেয়াল করে দেখুন। আমরা পরীক্ষার খাতা একবারে 6 to 10 আমরা যতগুলো দেখেছি, কিংবা ইন্টারমিডিয়েট আমরা দেখেছি ট্রু অর ফলস। প্রথমে কি বলে, ট্রু অর ফলস, সত্য না মিথ্যা নির্ণয় করো। সত্য হলে সলিখ, মিথ্যা হলে ব্যাখ্যা করো বা উত্তর দাও কেন মিথ্যে। ট্রু অর ফলস মানে কি, সত্য মিথ্যা। এটা আপনি মাথায় রাখেন, তাহলে আপনি কিন্তু এই তিনটাই আপনার আয়ত্তে চলে আসবে। উপমান, আপনার যে উদাহরণগুলো আমরা দিব, উদাহরণগুলো আপনার কাছে মনে হবে সত্য। যদি সত্য মনে হয় তাহলে এটা হচ্ছে উপমান, আর যদি সত্য মনে না হয়, যদি মিথ্যা মনে হয় তাহলে এটা হবে উপমিত। আর যেটি দেখব যে এই শব্দটির অস্তিত্ব বাস্তবে নেই, এরকম যদি বোঝায় তাহলে আপনি ধরে নেবেন এটি হচ্ছে রূপক। মিশকালো, মিশকালো, মিশির নেই কালো। বাজারে কি মিশি পাওয়া যায়, মিশি মানে হচ্ছে কালো। আমরা বাস্তবে কিন্তু এরকম উদাহরণ ব্যবহার করি, মিশির মতো কালো। এরকম মিশকালোয় কিন্তু কাপড় রয়েছে, মিশকালো এরকম গরু রয়েছে কিংবা প্রাণী রয়েছে, আমরা কিন্তু এটা ব্যবহার করি। অর্থাৎ বাস্তবে কিন্তু এটি সত্য। শস্যব্যস্ত,
শস্য মানে বোঝানো হচ্ছে খরগোশকে। খরগোশ যেরকম শান্ত স্বভাবের প্রাণী, এটি যখন নাড়াচাড়া করে সে কিন্তু কি হয়, ব্যস্ত হয়ে যায়। অর্থাৎ এই শস্যকের মতো ব্যস্ত, শস্য ব্যস্ত, খরগোশের মতো ব্যস্ত আর কি। নিম তিতা, নিমের ন্যায় তিতা। আমরা যখন কোনো তিতা জাতীয় কোনো জিনিস খাই কিংবা তরকারিতে যখন লবণ বেশি পড়ে যায় তখন আমরা বলি মানে এটা নিম তিতার মতো হয়েছে। হ্যাঁ, অর্থাৎ বাস্তবে কি এটি সত্য। দুধ সাদা, দুধের মতো সাদা। যখন আমরা কোনো গরু দেখি কিংবা কোনো প্রাণী দেখি যে খুব ধবধবে সাদা, তখন এটাকে আমরা তুলনা করে কি দুধ সাদা। দুধের ন্যায় সাদা, নিমের ন্যায় তিতা, নিম তিতা, শশকের ন্যায় ব্যস্ত, শস্য ব্যস্ত। এরকম আপনি অনেক অনেক উদাহরণ দিতে পারেন, যেমন মেঘমেদুর, মেঘের ন্যায় মেদুর, মেঘমেদুর। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র দিতে পারেন। এটা কিন্তু বাস্তবতা আছে, অর্থাৎ এটি সত্য। আপনি আরো উদাহরণ দিতে পারেন, স্বর্ণোজ্জ্বল, স্বর্ণের ন্যায় উজ্জ্বল, স্বর্ণোজ্জ্বল। আমরা কিন্তু বাস্তবিক জীবনে এগুলো কিন্তু আমরা প্রয়োগ করে থাকি এবং এর রিয়েলিটি আছে। আবার আপনি ব্যবহার করতে পারেন যেমন কুসুম কোমল। কারো হৃদয়, কারো মনটা কুসুমের ন্যায় কি হয়, কোমল হয়। কুসুম কোমল। তো বলছিলাম কুসুমের ন্যায় কোমল, কুসুম কোমল বাস্তবে আছে। যদি বাস্তবে থাকে তাহলে এটি হচ্ছে সত্য। আবার কোন কোন মানুষ খুব কি থাকে, মানে তার নীতি নৈতিকে স্ট্রং থাকে, এরকম মানুষদের আমরা বলি ইস্পাত কঠিন মানুষ। ইস্পাতের ন্যায় কঠিন, মানে ভাঙবে কিন্তু কি হবে না, মস্কাবে না। এরকম আপনি দেখতে পারেন যেমন রক্তলাল, রক্তের ন্যায় লাল। এটি কিন্তু বাস্তবে আছে এবং সত্য, রক্তলাল। এখন আমরা দেখে নেব উপমিত। এটি একেবারেই মিথ্যা। আপনি দেখা মাত্র আপনি বুঝবেন এগুলো হচ্ছে কি এক ধরনের মানে মিথ্যে কথা আর কি। মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। মুখ কখনোই চন্দ্রের মতো হতে পারে না। একেবারেই মিথ্যে কথা, ভুয়া কথা এগুলো। তবে বাস্তব জীবনে আমরা যখন কাউকে খুশি করতে যাই তখন ওই তেল দেওয়া স্বরূপ আমরা কিন্তু এগুলো ব্যবহার করে থাকি। এই তেল জাতীয় শব্দগুলি হচ্ছে কি উপমিত। পুরুষ সিংহ, পুরুষ কখনোই সিংহের মতো হতে পারে না। এটা পাম দিয়ে আমরা বাস্তব জীবনে পাম দিয়ে তাকে ফুলিয়ে ফেলি। তো এই যে মিথ্যে কথা, পুরুষ সিংহের মতো হতে পারে না। দেখুন পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। চাঁদ মুখ, চাঁদ মুখের ন্যায়। হ্যাঁ, বা চাঁদ মুখের মতো, চাঁদ মুখ। সোনা মুখ, সোনা মুখের মতো, সোনা মুখ। বাহুলতা, বাহুলতার ন্যায়, বাহুলতা। পদ্মলোচন, পদ্মলোচন। পদ্ম মানে পদ্ম ফুল, লোচন মানে চোখ। পদ্মলোচনের ন্যায়। পদ্ম আসলে কখনো চোখের মতো বা লোচনের মতো হয় না। এগুলো হলো কি মিথ্যে কথা। আবার আরেকটা উদাহরণ আপনি দেখেন, যেমন ফুল বাবু, ফুল বাবুর ন্যায়। আসলে ফুলগুলো কোনো সময় বাবুর মতো হয় না, ডাহা মিশা কথা যেটা বলা হয়। তো এরকম আপনি নিতে পারেন যেমন ফুল কুমারী, ফুল কুমারীর ন্যায়। হ্যাঁ, ফুল কুমারী। এরকম আপনি আরো উদাহরণ টানতে পারেন যেমন অধর কমল, অধর কমলের ন্যায়, অধর কমল। আরো উদাহরণ টানতে পারেন পরীক্ষাতে প্রায় আসে কর কমল, বেশিরভাগ হবে কর কমলের ন্যায়। আপাত দৃষ্টিতে আপনার কাছে মিথ্যে মনে হলে এটি হবে উপমিত। ওকে, আমরা চলে যাচ্ছি রূপক কর্মধারয় সমাস। আপনি খেয়াল করে দেখুন, ভব নদী, ভব রূপ নদী, মাঝখানে রূপ শব্দ বসিয়ে আপনি বেশ ব্যাখ্যা করুন প্রত্যেকটারই। এখন আপনি খেয়াল করে দেখুন, ভব নদীর ভবটা কিন্তু দেখা যায় না, অস্তিত্ব বাস্তবে নাই। মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি। মন বাউল, মন রূপ বাউল। সুখ সাগর, সুখ রূপ সাগর। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। আপনি মন কিন্তু দেখতে পারেন না, মন দেখা যায় না, অস্তিত্ব বাস্তবে নাই। সুখ, সুখ সাগর। আমরা যে কষ্ট পাই, কষ্টের সাগর, কষ্টটা দেখা যায় না। বিষাদ সিন্ধু, এই যে হর্ষ, বিষাদ, আনন্দ, বেদনা, এগুলো কিন্তু কি করা যায় না, দেখা যায় না, অর্থাৎ বাস্তবে অস্তিত্ব নাই। পরীক্ষাতে আসার সময় খেয়াল করে দেখবেন এর অস্তিত্ব আছে না নাই। যদি অস্তিত্ব না থাকে আর মাঝখানে যদি রূপ শব্দ বসিয়ে যদি ব্যাস বাক্য করা যায়, আপনি নিশ্চিত হবেন এটি হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। আর যদি এটি ডাহা পড়া মিথ্যে কথা মনে হয় তাহলে এটি দিবেন আপনি কি উপমিত কর্মধারয়। আর যদি আপনার মনে করেন না বাস্তবের সত্যতা আছে, ভ্যালিডিটি আছে, তাহলে আপনি দিবেন কি উপমান কর্মধারয়। জাস্ট এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, 3 সেকেন্ড আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করেন। আমি আরো কিছু রূপক কর্মধারয় সমাসের উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। যেমন ক্রোধানল, ক্রোধ রূপ অনল, ক্রোধানল। জীবন তরি, জীবন রূপ তরি, জীবন কিন্তু দেখা যায় না। ক্রোধ রাগ মানে ক্রোধানল, ক্রোধ কিন্তু দেখা যায় না। আবার ভব সিন্ধু, ভব রূপ সিন্ধু, ভবটা দেখা যাচ্ছে না। মোহ নিদ্রা, মোহ এগুলো কিন্তু দেখা যায় না, মোহ রূপ নিদ্রা।
যৌবন কুসুম, যৌবন রূপ কুসুম, যৌবন কুসুম। তারপরে প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি, এগুলো কিন্তু দেখা যায় না। যাই হোক, তো দেখা গেলে অস্তিত্ব থাকলে উপমান, আর যদি কি হয়, যেগুলো মিথ্যা বলে মনে হয় উপমিত, আর যেটার অস্তিত্ব না সেটা হচ্ছে কি রূপক। খুবই সিম্পল, পরীক্ষাতে আসা মাত্র 1 2 3, 1 থেকে 3, প্রতিটার জন্য 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, সর্বোচ্চ 3 সেকেন্ড ব্যয় করে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারেন কর্মধারয় সমাস।